মিষ্টি ফল খেতে ইচ্ছে করছে। আমাকে টাকা দাও, আমি মিষ্টি ফল কিনবো আর খাবো। দাও দাও মা, টাকা দাও। মারে, আমার কাছে যে একটা টাকাও নেই, তোকে আমি টাকা দিব কি করে বলতো? আমি এত কিছু বুঝি না মা, আমাকে টাকা দাও, নয়তো মিষ্টি ফল এনে দাও। আমি মিষ্টি ফল খাবো। আমার লক্ষ্মী মা, বোঝার চেষ্টা কর, আমাদের মতো গরিবদের এমন জেদ মানে না রে মা। না না না, আমি কিছু বুঝতে চাই না। মানে সব বাচ্চারা মিষ্টি ফল খায়, আমার সেমনি, আমিও মিষ্টি ফল খাবো। যেখান থেকে পারো আমাকে মিষ্টি ফল এনে দাও, নয়তো আমিও বাবার মতো তোমাকে ছেড়ে চলে যাবো। না রে মা, না, এসব বলিস না। হে বিধাতা, তুমি কেন আমাকে এত গরিব বানালে? আমাকে সাহায্য করো বিধাতা, আমাকে সাহায্য করো। এভাবে ময়ূরী আর মৌটুসি কাঁদতে থাকে, আর এসব দৃশ্য আকাশ থেকে একটা পরী দেখতে থাকে। এ কি, ওই পাখিটা ওর বাচ্চাকে নিয়ে এইভাবে কাঁদছে কেন? কি হয়েছে এদের? যাই গিয়ে দেখি তো ওদের কি সমস্যা। ময়ূরী, তোমরা মা মেয়ে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? আমি অনেক গরিব, অন্যের পাশে কাজ করে সংসার চালাই। আমার মেয়েটা মিষ্টি ফল খেতে যাচ্ছে, কিন্তু মিষ্টি ফল কেনার মতো টাকা আমার কাছে নেই। এখন আমি কি করব? কেঁদো না ময়ূরী, শান্ত হও। আমি পড়ি, আমি তোমাকে সাহায্য করব। সত্যি বলছো পরি, তুমি আমাকে সাহায্য করবে? ময়ূরীর কথা শেষ হতে না হতেই পরি জাদু করে এক থলে সোনার মোহর প্রকট করে। ময়ূরী, এই নাও সোনার মোহরের থলে। এই থলের মোহর কখনো শেষ হবে না। এই মোহরগুলোর সাহায্যে তুমি তোমার অভাব দূর করবে, সেই সাথে বনের আরো গরিব অসহায়দেরও সাহায্য করবে, কেমন? আচ্ছা ঠিক আছে পরি, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। তুমি অনেক ভালো, আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। হয়েছে ময়ূরী, আর প্রশংসা করতে হবে না। এবার আমি চলি, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? মা মৌটুসি, তোকে আর কাঁদতে হবে না। এই দেখ, পরি কতগুলো মোহর দিয়েছে। চল চল, এখান থেকে কয়েকটা মোহর নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে খাবারের ফল কিনে নিয়ে আসি। হ্যাঁ মা, চলো। ময়ূরী আর মৌটুসি মোহরের থলে থেকে কয়েকটা মোহর নিয়ে বাজারে চলে আসে, আর সেগুলো বিক্রি করে নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ি ফিরে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ময়ূরী বেশ ধনী আর অহংকারী হয়ে ওঠে। একদিন, মা মৌটুসি, এভাবে কোথায় যাচ্ছিস? মা, আমি মাঠে খেলতে যাচ্ছি। মাঠে খেলতে যাচ্ছিস মানে? তুই জানিস না মাঠে সব গরিব পাখিদের বাচ্চারা খেলে? গরিব পাখিদের ছানাদের শরীরে অনেক জীবাণু থাকে, এদের সাথে খেললে তোর শরীরেও জীবাণু আসবে। আর গরিবদের সাথে গরিবরা খেলে, ধনীরা নয়। যা, ঘরে যা বলছি। মা বকছে কেন? গরিবরা তো আমাদের মতো পাখি, চাই না একটু খেলতে? চুপ কর, আমি যা বলেছি তাই হবে। যা, ঘরে যা। মৌটুসি আর কিছু না বলে মন খারাপ করে ঘরে চলে যায়। দেখলে বউ, জমির অবস্থা। এই জমিতে চাষ করতে চাইলে অনেক টাকার পানি সেচ দিতে হবে, আবার অনেক টাকার বীজও কিনতে হবে, কিন্তু অত টাকা তো আমাদের কাছে নেই। টোনা, ময়ূরী দিদি তো অনেক ধনী, ময়ূরী দিদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে জমি চাষ করব। ঠিক আছে, চলো চলো ময়ূরী দিদির বাড়িতে যাই। ময়ূরী দিদি, ময়ূরী দিদি, বাড়িতে আছো? ময়ূরী দিদি, শুনতে পাচ্ছো? কি ব্যাপার রে, এভাবে সারের মতো চিৎকার করছিস কেন? কি হয়েছে কি? দিদি, তোমার কাছে কিছু টাকা ধার নিতে এসেছি, আমাদেরকে কিছু টাকা ধার দাও দয়া করে। গরিব খাট, যেই দেখেছিস আমি ধনী হয়েছি অমনি চলে এসেছিস টাকা চাইতে? যা, দূর হ বলছি, তোদের মতো গরিবদেরকে আমি সাহায্য করি না। দিদি, এভাবে বলো না, তুমি আমাদের একমাত্র আশা ভরসা। তুমি টাকা ধার না দিলে আমরা জমি চাষ করতে পারবো না, আর জমি চাষ করতে না পারলে যে আমাদের না খেয়ে মরতে হবে। দয়া করো দিদি, দয়া করো। আমার কোনো দয়া মায়া নেই, আমি তোদের একটা টাকা ধার দেব না, চলে যা এখান থেকে। দিদি, তুমি এত অহংকারী হয়ে গেছো, ভুলে গেলে তুমিও এক সময় আমাদের মতো গরিব ছিলে। দিদি, অহংকার পতনের মূল, তাই বলি কি বেশি অহংকার করো না। চুপ কর টুনি, তোকে এত জ্ঞান দিতে হবে না, তোর এক্ষুনি এখান থেকে চলে যা, নয়তো ঘাট ধাক্কা দিয়ে তোদের তাড়িয়ে দেব।
তাড়িয়ে দেয়া লাগবে না অহংকারী ময়ূরী দিদি, আমরা নিজেরাই চলে যাচ্ছি। যাত্রা সব গরিবদের জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন পারুল আসে মৌটুসিকে ডাকতে তাদের বাড়িতে। মৌটুসি, এই মৌটুসি, কতদিন হলো খেলতে চাস না? আমরা সবাই তোকে অনেক মিস করছিলাম। চল খেলতে যাই, মাঠে তোর জন্য সবাই অপেক্ষা করছে। এই নোংরা পাখির ছানা, তোর সাহস কি করে হলো আমার ঘরে প্রবেশ করার? বের হ বলছি, আমার পরিষ্কার ঘর থেকে বের হ। ময়ূরীর কথায় পারুল ভয় পেয়ে যায় আর সাথে সাথে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। যা যা, এখান থেকে চলে যা। ঠিক তখনই সেখানে কবুতর আসে পারুলকে খুঁজতে। কবুতর ময়ূরীর এসব কথা শুনে বলতে থাকে, ময়ূর দিদি, ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি ভুলে গিয়েছো নাকি? তুমি অহংকারে বসে এতটাই অন্ধ হয়ে গিয়েছো যে ছোট বড় কাউকেই মানছো না। শোনো দিদি, তোমার অহংকার বেশি দিন থাকবে না। চল মা পারুল, তোকে তোর মা ডাকছে। একে তো করে তার উপর আবার বড় বড় কথা। চল মটুসি, ঘরে চল। এভাবে যতদিন চলতে থাকে ময়ূরীর অহংকার ততই বাড়তে থাকে। বন ঘুরতে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতে ওদের সামনে একটা বৃদ্ধা পাখি চলে আসে। এই যে মায়েরা, আমাকে একটু সাহায্য করবে, আমি যে বড্ড বিপদে পড়েছি। কোথাকার কোন বুড়ি, আমরা করবো তোকে সাহায্য? কখনোই না। এই বুড়ি, আই সামনে থেকে চলে যা বলছি। কর না রে মা, কর না সাহায্য। আমি চোখে ঝাপসা দেখি, তাই বাড়িতে যেতে পারছি না। আমাকে তুই একটু বাড়িতে পৌঁছে দিয়ে আয় মা। আমার বাড়ি বেশি দূর নয়, এই তো সামনেই। বললাম না রে বুড়ি, তোকে আমি সাহায্য করতে পারবো না। তোকে সাহায্য করার মতো সময় আমাদের নেই। যা যা, দূর হ আমার সামনে থেকে। ময়ূরী এই বলে বৃদ্ধা পাখিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই সব দৃশ্য পরিতার রাজ্য থেকে জাদুই আরা দেখে বলতে থাকে, অহংকারী ময়ূরী, তোর পাপের খরা পূর্ণ হয়েছে। তোকে অসহায় গরিবদের সাহায্য করার কথা বলেছিলাম, কিন্তু তুই সেটা মানিসনি। আমি আসছি তোকে কঠোর শাস্তি দিতে। তোর এত অহংকার, তোর মায়ের বয়সী পাখিকে ধাক্কা দিলি। আমি তোকে অভিশাপ দিলাম, তুই খুব তাড়াতাড়ি অহংকারের শাস্তি পাবি। এত বড় সাহস, আমাকে অভিশাপ দিস বুড়ি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ময়ূরী পাশে পড়ে থাকা একটা লাঠি তুলে নিয়ে যেই বৃদ্ধার দিকে তেড়ে আসতে ধরে, ঠিক তখনই সেখানে পড়ে চলে আসে। দাঁড়িয়ে যা অহংকারী ময়ূরী। তুমি? হ্যাঁ, আমি তোকে গরিব বলে সাহায্য করেছিলাম, আর তুই আমার সাহায্য পেয়ে অহংকারী হয়ে গেলি। তোকে এক্ষুনি আমি অহংকারের শাস্তি দিব। পরি জাদু করে ময়ূরীকে একটা বিড়াল বানিয়ে দেয়। পরি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো অহংকার করব না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও পরি, ক্ষমা করে দাও। পরি মাসি, ক্ষমা করে দাও মাসি, আমার মাকে ক্ষমা করে দাও। আমার মাকে ছেড়ে যে আমি বাঁচব না। ক্ষমা মহৎ গুণ। তোর কন্যার জন্য আমি তোকে ক্ষমা করে দিলাম, তবে আর কখনো অহংকার করলে কঠোর শাস্তি দিব। আর কখনো অহংকার করব না, বরং বনের সব অসহায় পাখিদেরকে সাহায্য করব। পরি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর ময়ূরী অহংকার ভুলে বনের সবাইকে সাহায্য সহযোগিতা করতে থাকে। এই ভাঙাচোরা ছোট্ট কুঠিরটায় টুনি তার বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করত। টুনিদের অভাবের সংসার ছিল, কোনো রকমে খেয়ে না খেয়ে তাদের সংসার চলতো। সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে টুনি ঠিক করলো সে শহরে যাবে কাজের সন্ধানে। মা, আমাকে এখনই বের হতে হবে। তুমি চিন্তা করো না, আমি শহরে গিয়ে ঠিক একটা কাজের ব্যবস্থা করব। এখানে দুটো রুটি দেয়া আছে, পথে খেয়ে নিস। আর সাবধানে শহরে যাস রে মা, নিজের খেয়াল রাখিস। জি
চিন্তা করো না মা, আমি শহরে গিয়ে ঠিক একটা কাজের ব্যবস্থা করে নিব। তখন আমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর টুনি তার মাকে বিদায় জানিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। টুনি ঘন্টার পর ঘন্টা জঙ্গলের পথে উড়ে যাচ্ছিল, আর এরই মধ্যে সন্ধ্যা নেমে এলো। তখন টুনির খুব ক্লান্ত লাগছে আর খিদেও পেয়েছে, তাই টুনি খাবারের জন্য সামনে থাকা একটা বটগাছের নিচে আশ্রয় নেয়। আর যখনই টুনি খেতে যাবে, সে দেখে আকাশে দুটো তারা জ্বলজ্বল করছে, আর হঠাৎ দুটো তারা খসে পড়ে, আর তারা দুটো সুন্দরী পরীর রূপ নেয়। চাঁদের আলোয় চারপাশ চকচক করছিল। রূপপরী, দেখ কত সুন্দর ঝর্ণা, চল এবার আমরা ঝর্ণার জলে স্নান করি। আরে দাঁড়া, ওই দেখ দূরের ওই গাছের নিচে কে যেন বসে আছে, চল তো গিয়ে দেখি। আমি কি স্বপ্ন দেখছি? এরা তো পরী, কি সুন্দর দুটো পরী। তুমি আমাদের দুজনকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি তো তোমাদের দুজনকেই দেখতে পাচ্ছি। তুমি যেহেতু আমাদের দেখতে পাচ্ছ, তার মানে তুমি অনেক ভালো মনের পাখি। কেননা আমাদের কেবল ভালো মনের পাখিরাই দেখতে পায়। কিন্তু তুমি এই গহীন বনে কি করছো? এরপর টুনি পরীদের তার সব দুঃখ দুর্দশার কথা খুলে বলে। সবই তো শুনলে, আসলে আমি আমার মায়ের সাথে সুখে থাকতে চাই। আমাদের পরিবারের অভাব দূর করার জন্য আমি শহরে যাচ্ছিলাম। তুমি অনেক ভালো, আর আমরা ভালোতে সাহায্য করি, তাই তোমাকেও আমরা সাহায্য করব। এই সোনার মরিচ আমি তোমাকে উপহার স্বরূপ দিলাম। এই সোনার মরিচ মাটিতে রাখলে এটা একটা বাড়ির রূপ নেবে, আর এই বাড়িতে প্রয়োজনীয় সবকিছু থাকবে। এই মরিচ নিয়ে তুমি বাড়ি ফিরে যাও, আর বাকিটা জীবন মায়ের সাথে সুখে কাটাও। এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, পাখিদের সাথে আমরা বেশিক্ষণ কথা বলতে পারবো না। এরপর টুনি সোনার মরিচ নিয়ে সেই স্থান ত্যাগ করে। টুনি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর হঠাৎ বনে প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। সেই সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এত ঝড় বৃষ্টির মধ্যে তো বাড়িও ফিরতে পারছি না। আরে দূরে মনে হচ্ছে কেউ কাঁদছে, দেখি তো। আমি শীত কাটছে, আমার খুব খিদে পেয়েছে, আমি আর কাঁদতে করতে পারছি না। হে বিধাতা, চোখের সামনে যে সন্তানদের এমন কষ্ট আর সহ্য করতে পারছি না, তুমি সহায় হও বিধাতা, সহায় হও। তোমাদের কি হয়েছে? তোমরা এভাবে বৃষ্টিতে ভিজছো কেন? ঝড় বৃষ্টির কারণে আমাদের বাড়িটা একদম ভেঙে গেছে। এখন আমাদের থাকার মতো একটু আশ্রয়ও নেই, আর আমরা এতটাই গরিব যে নতুন করে বাড়ি বানানোর মতো সামর্থ্য নেই। এমন চলতে থাকলে পুরো পরিবারকে না খেয়ে মরতে হবে। সত্যি এদের অনেক কষ্ট। আমার থেকে এই সোনার মরিচ এদের বেশি প্রয়োজন। এই যে এই সোনার মরিচটা নাও। এই সোনার মরিচ মাটিতে রাখলে এটা একটা বাড়ি হয়ে যাবে, আর এ বাড়িতে প্রয়োজনীয় সবকিছুই থাকবে। তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ। কি করেছে তোমার এই ঋণ শোধ করবো? ধন্যবাদ দিতে হবে না, আমাকে শুধু আজ রাতটুকুর জন্য আশ্রয় দাও। কাল সকাল হলেই আমি চলে যাব। তারপর টুনি ময়ূরীর পরিবারের সাথে সেই বাড়িতে রাতটুকু কাটায়। আর পরের দিন সকাল হতেই সে শহরের উদ্দেশ্যে আবার রওনা হয়ে পড়ে। সারাদিন জঙ্গলের পথ ধরে যেতে যেতে আবারও রাত হয়ে আসে, আর টুনি বিশ্রামের জন্য সামনে থাকা এক গুহার ভেতরে যায়। আজ রাতটা গুহার ভিতরে কাটিয়ে দিতে হবে। রূপপরি, চল সামনে থাকা গুহার ভেতরে যাই। ওই গুহার ভেতরে রাতটুকু কাটানো যাবে। এ কি, এটা তো সেই টুনি পাখি। তোমার তো বাড়ি ফেরার কথা ছিল, তবে তুমি এখানে কেন? এরপর টুনি সব ঘটনা পরীদের খুলে বলে। তুমি খুব উদার আবার বোকাও। নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবা মহৎ গুণ বটে, কিন্তু মাঝে মাঝে নিজের কথাও ভাবতে হয়। যাকে আবার যখন তোমার সাথে আমাদের দেখা হয়েছে, তবে আমরা আবার তোমাকে একটা উপহার দিব। এই থালাটা নাও। এই থালার কাছে তুমি যে খাবার চাইবে, এই থালা তোমাকে সেই খাবারই দিবে। বোকার মতো আবার এই উপহার অন্যকে দিও না। এবার যাও এখান থেকে।
এরপর টুনি থালাটা নিয়ে সেখান থেকে চলে আসে। দিনের আলো ফুটতেই টুনি দ্রুত উঠতে শুরু করে। কেউ আছো, আমাকে সাহায্য করো, আমি যে আর হাঁটতে পারছি না। এ কি বুড়িমা, তোমার কি হয়েছে? আমি 3 দিন থেকে অনাহারে আছি, আমার 3 কুলে কেউ নেই, খুব খিদে পেয়েছে রে মা। এই বুড়ো বয়সে না খেয়ে যে আর থাকতে পারছি না। না খেতে পেরে বৃদ্ধা দুর্বল হয়ে গেছে। আমার থেকে এই থালাটা বৃদ্ধারই বেশি প্রয়োজন। আমি এখনো শক্তিশালী একটা পাখি, নিজে রোজগার করে খেতে পারবো, কিন্তু বৃদ্ধা তো পারবে না। আমি এই থালাটা বরং বৃদ্ধাকে দিয়ে দেই। এরপর টুনি বৃদ্ধাকে থালা দিয়ে দেয় আর তাকে থালার জাদুর কথা বলে। তোকে অনেক ধন্যবাদ রে মা, ভালো থেকো বুড়িমা। এরপর টুনি আবারও উঠতে শুরু করে আর পথে আবারও পরীদের সাথে দেখা হয়। রূপপরি, দেখ, আবার সেই টুনি পাখি। আমার তো মনে হয় এই পাখি আমাদের পিছু নিয়েছে। না না, আমি তোমাদের পিছু নেইনি, আমি তো শহরের দিকে যাচ্ছিলাম। কেন শহরে কেন? আমি তো জাদুর থালাটা দিয়েছিলাম। তুমি কি আবার ওই থালাটা কাউকে দিয়েছো? হ্যাঁ, আসলে আমি ওই থালাটা এক বৃদ্ধা পাখিকে দিয়েছি। আমার থেকে ওই থালাটা তার বেশি প্রয়োজন ছিল। এবার তোমাকে আমরা কি দেই? দেওয়ার মতো তো আর কিছুই নেই। আমাকে কিছুই দিতে হবে না, আমি শহরে গিয়ে কাজ পেলে নিজের ব্যবস্থা করতে পারবো। না, কিছু একটা তো দিতেই হবে। এই জুতো জোড়া নাও, এই জুতো পরলে নিমিষের মধ্যে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। এই তো আমি শহরে পৌঁছে গেছি, এবার একটা কাজের ব্যবস্থা করতে হবে। এরপর টুনি শহরেই কাজের ব্যবস্থা করে আর মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। টুনির কাছে জাদু জুতো থাকার কারণে টুনির যাতায়াতের কোনো অসুবিধা ছিল না। বেশ ভালো রোজগার হয়েছে, এবার বাড়ি যেতে হবে। টুনি যখনই জুতোর সাহায্যে বাড়ি যেতে ধরে তখনই সে দেখতে পায় একটা পাখি খুব কাঁদছে। আরে কালু দাদা, তুমি এভাবে কাঁদছো কেন? টুনি, আমার স্ত্রী খুব অসুস্থ, বন থেকে ফোন এসেছিল। তুই তো জানিস এখান থেকে আমার বন অনেক দূরে। এত কম সময়ের মধ্যে আমি কি করে বাড়ি পৌঁছাবো? আমার যে বাড়ি যাওয়াটা খুব দরকার, যাওয়ার মতো কোনো বাসও পাচ্ছি না। কেঁদো না কালু দাদা, এই জুতো জোড়া নাও। আমার তো বাড়ি যাওয়ার অত তাড়া নেই, কিন্তু তোমাকে বাড়ি ফিরতে হবে, এটা আমার থেকে তোমার বেশি প্রয়োজন। এগুলো জাদুই জুতো, পরে নাও, নিমিষের মধ্যেই তুমি বাড়ি যেতে পারবে। এরপর টুনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। আর অনেক পথ অতিক্রম করে অবশেষে টুনি বাড়ি পৌঁছায়। মা, এই যে আমার রোজগারের টাকা, এগুলো রাখো। আমি খুব ক্লান্ত মা, একটু বিশ্রাম নিচ্ছি। এরপর টুনি বিশ্রাম নেয়। টুনি, এই টুনি, ওঠ ওঠ বলছি। টুনি, চেয়ে দেখ, আমাদের ছোট্ট কুঁড়ে ঘর অট্টালিকা হয়ে গেছে, ঘরে প্রয়োজনীয় সব কিছু রয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? এগুলো কি করে হলো মা? টুনি এসব বলতেই জানালা দিয়ে এক ছোট্ট মিষ্টি নীল পাখি তার ঠোঁটে করে একটি চিঠি এনে টুনির কাছে দেয়। আরে চিঠি, পড়ে দেখি তো কি লেখা আছে। টুনি, তুমি খুব ভালো পাখি, আমরা তোমার পরীক্ষা নিচ্ছিলাম। হ্যাঁ, তুমি যাদের তোমার উপহার দিয়েছো তাদের প্রয়োজন তোমার থেকে বেশি ছিল। তাদের প্রয়োজন ছিল ঠিকই, কিন্তু তোমার উদারতা ও মমতার জন্য এই সব কিছু তোমার প্রাপ্য। তুমি তোমার মাকে নিয়ে বাকি দিনগুলো সুখেই কাটাও। ইতি রূপপরি ও ফুলপরি। ও, এবার বুঝতে পেরেছি, তবে এই সব কিছু পরীরা করেছে। সবকিছু পেয়ে টুনি খুব খুশি ছিল। তো বন্ধুরা, দেখলে তো ভালো কর্মের ফল সব সময় ভালোই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।